হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ডব্লিউবি সেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমরা এই ক্লাসে পেয়েছি 21st যে ডব্লিউবি সেটটা হয়েছিল ওইটার ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যার বুকলেট সিরিজ হয়েছে এক্স। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওটা ডাউনলোড করে নিতে পারো, বা তোমাদের কাছে যদি থাকে তাহলে পেন অ্যান্ড পেপার নিয়ে চলো একদম প্রথম প্রশ্ন থেকে আলোচনা শুরু করে দেওয়া যাক। তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের প্লে লিস্টে একের পর এক সাজানো রয়েছে, এবং তোমরা ওখানে এই যে 19th সেট 20th সেট যেগুলো হয়েছিল সেগুলোর কোশ্চেন পেপার ওখানে পেয়ে যাবে উইথ অ্যানালাইসিস। আর ঠিক আছে, চলো একদম প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে বলা রয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমপ্লিট সাইকেল অফ মিরাকেল প্লে। তো মেডিয়েভাল ইংল্যান্ডে যে মিরাকেল প্লে তখন হতো অর্থাৎ 15th সেঞ্চুরিতে, তখন কিন্তু আমরা ওই মিরাকেল প্লেতে কি দেখতে পেতাম, যে সেই সমস্ত বিভিন্ন ধরনের সেন্টস যারা থাকতো তাদের লাইফ স্টোরি, তাদের জীবনে ঘটে যাওয়া সো মেনি মিরাকেল থিংস, এই সমস্ত ঘটনাগুলোকে তারা রিপ্রেজেন্ট করতো এই সমস্ত মিরাকেল প্লের মাধ্যমে। আর এই মিরাকেল প্লেগুলোকে অডিয়েন্সের সামনে মানে জনগণের সামনে রিপ্রেজেন্ট করতো কারা, বিভিন্ন সাইকেল। এই সাইকেলগুলো ঘুরে ঘুরে বিভিন্ন একটা টাউন থেকে আরেকটা টাউনে, একটা টাউন থেকে আরেকটা টাউনে গিয়ে তারা এই প্লেগুলোকে রিপ্রেজেন্ট করতো। তো এইখানে প্রশ্নটা করেছে, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমপ্লিট সাইকেল অফ মিরাকল প্লে। তো এইখানে এই যে চারটে সাইকেল দেওয়া রয়েছে, ওয়েকফিল্ড সাইকেল, ইয়র্ক সাইকেল, টাউনলে সাইকেল, তো এই সাইকেলগুলোর মধ্যে কোনটা কমপ্লিট সাইকেল। আচ্ছা, এখানে যদি প্রশ্ন হতে পারে যে কমপ্লিট সাইকেল মানে কি। আচ্ছা, কমপ্লিট সাইকেল বলতে বোঝাচ্ছে এই যে ওয়েকফিল্ড সাইকেল বা ইয়র্ক সাইকেল বা যে লুডিয়াস কভেন্ট্রিয়াল সাইকেল, টাউনলে সাইকেল, এরা প্রায় ধরো কিছু কিছু 20টা 25টা 30টা 35টা এদের নিজস্ব এতগুলো ড্রামা নিজেদের মধ্যে উম, ছিল। তো তারা এতগুলো করে ড্রামা রিপ্রেজেন্ট করতো অডিয়েন্সকে। যেমন যদি আমি একটু বলি, যেমন ধরো এই যে ওয়েকফিল্ড সাইকেল, ওদের কাছে টোটাল 32 প্লেস অ্যাভেলেবেল ছিল। ওকে, ইয়র্ক সাইকেলের কাছে সবচেয়ে বেশি 48 প্লেস এদের কাছে, এরা রিপ্রেজেন্ট করতো বাইবেলের 48খানা কবিতা। লুডিয়াস কভেন্ট্রিয়াল, এরা সাধারণত 10খানা প্লেস এরা তখন রিপ্রেজেন্ট করতো। আচ্ছা, এই টাউনলেস যেটা টাউনলে সাইকেল, এটা কিন্তু ওয়েকফিল্ড সাইকেলের আরেকটা নাম। তো এইবারে তাহলে কি বোঝাচ্ছে যে কমপ্লিট সাইকেল বলতে সবচেয়ে বেশি কাদের ছিল। আমরা সোজাসুজি একদম সঠিকভাবে দেখতেই পাচ্ছি এটা যে ইয়র্ক সাইকেল। তো সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। দ্য ন্যাকেড অ্যান্ড দ্য ডেড ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট নভেলস অন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। ইট ইজ রিটেন বাই হোম। তো একদম সোজা করে বলে ফেলো, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে ছিল তার কনটেক্সটে লেখা দ্য ন্যাকেড অ্যান্ড দ্য ডেড, এই নভেলটার রাইটার কে? ইজ ইট নরম্যান মেইলার, ট্রুম্যান কাপটে, সল বেলো, আর বার্নার্ড মেলামট? সঠিক উত্তর কি হবে? নরম্যান মেইলার, অপশন এ। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, হু রোট অ্যান ওড টু হিমসেলফ? বেন জনসন, এডমন্ড স্পেন্সার, মাইকেল ড্রেটন, আর টমাস ওয়েট? বলে ফেলো কি হবে উত্তর। আচ্ছা, এর উত্তর হবে বেন জনসন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এটা একটু বলতে চাই যে অ্যান ওড টু হিমসেলফ এইটা যদি তোমরা পড়ো তাহলে দেখতে পাবে বেন জনসন এখানে তার যে ক্রিটিক্স যারা রয়েছেন ওনাদেরকে একটু পোক করে, মানে খোঁচানোর জন্য কিছু অ্যানিমালিস্টিক ইমেজারি ইউজ করেছেন এই ওটটাতে। তো এই ওটটার মাধ্যমে তিনি তার যে সমস্ত ক্রিটিক যারা ছিলেন তাদেরকে একটু খোঁচানোর চেষ্টা করেছেন, তো সেই হিসেবেই তিনি এটা লিখেছিলেন। বোঝা গেল? চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4, আইডেন্টিফাই দ্য ক্রিটিক হু ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল অফ জুলিয়ান বার্নস নভেল দ্য সেন্স অফ অ্যান এন্ডিং। কি বলছে? জুলিয়ান বার্নসের নভেল দ্য সেন্স অফ এন্ডিং এর একটা আলাদা সোর্স রয়েছে, সেই সোর্সটার নাম আমাদেরকে বলতে হবে এখানে। তো সেই সোর্সের যে লেখক, মানে ওই মেন সোর্সের যে লেখক ওনার নাম এখানে দেওয়া রয়েছে। অপশন এ ম্যালকম ব্র্যাডবেরি, বি ফ্র্যাঙ্ক কারমোন, সি ডেভিড লস, ডি মার্ক স্কোরার? ঠিক আছে, কোনটা উত্তর হবে সঠিক উত্তর বলো তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে ফ্র্যাঙ্ক কারমোন, অপশন বি। ওকে,
ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, হু অ্যামং দ্য ফলোয়িং ফার্স্ট ইউজ দ্য আয়াম্বিক পেন্টামিটার? তো ইংরেজি সাহিত্যে প্রথম আয়াম্বিক পেন্টামিটার কে ব্যবহার করেছিলেন? জন স্কেলেটন, দ্য আর্ল অফ সারে, টমাস ওয়েট, or Edmund Spencer? Right answer will be the Earl of Surrey. Option B. Okay. Question number 6. Identify the chronological order that is correct. তো এখানে এটা বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ইভেন্টসগুলো নাম দেওয়া রয়েছে যেগুলো ক্রোনোলজিক্যালি আমাদেরকে সাজাতে হবে। আচ্ছা, এইরকম কিছু বিদঘুটে প্রশ্ন আমরা কিন্তু কোশ্চেন পেপারে দেখতে পাবো মোস্ট অফেন। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এরকম এক দুটো প্রশ্ন থাকে, তো আমাদের এগুলোকে একটু ঠিকঠাক করে ডিল করতে হবে। আচ্ছা, তো বলে দিই, এই যে টেস্ট অ্যাক্ট আর দ্য অ্যাক্ট অফ ইউনিফর্মিটি, অ্যাক্ট অফ ইউনিফর্মিটি এইটা হয়েছিল 1558-এ, অর্থাৎ মিড 1550। আচ্ছা, দেন টেস্ট অ্যাক্ট হয়েছিল 1673, ইন দ্য ইয়ার 1673। এক্সক্লুশন অ্যাক্ট এইটা হয়েছিল 1882-তে, 1882। অ্যান্ড ক্যাথলিক ইমেন্সিপেশন অ্যাক্ট এটা হয়েছিল 1829-এ। তো এটাই ক্রোনোলজিক্যালি সাজালে অপশন সি এটা সঠিক উত্তর হবে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 7, হু রোড দ্য নভেল আ ক্লক ওয়ার্ক অরেঞ্জ? এইটা কিন্তু মোস্ট অফেন এবং খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, যে ক্লক ওয়ার্ক অরেঞ্জ, তোমরা এটার সামারি একটু দেখে নিতে পারো। তো বলতে হবে এই ক্লক ওয়ার্ক অরেঞ্জ এই নভেলটার রাইটারের নাম কি? লরেন্স ডারেল, জন ফাউল, অ্যান্থনি বার্জেস, নাইজেল ডেনিস? সঠিক উত্তর হবে অ্যান্থনি বার্জেস, অপশন সি। কোশ্চেন নাম্বার 8, apart from Uncle Tom's Cabin, Harriet Beecher Stowe examined the issue of slavery in? তো আঙ্কেল টমস কেবিন কার লেখা? হ্যারিয়েট বিচার স্টোর লেখা। তো উনি এই আঙ্কেল টমস কেবিনে তিনি যে স্লেভারির সম্পর্কে বলেছেন, সেটা ছাড়া তিনি আর কোন লেখাতে তার আমরা এই স্লেভারি থিমটা দেখতে পাই? দ্য মিনিস্টার্স উইং, ওল্ড টাউন ফোকস, ড্রেড আ টেল অফ দ্য ডিসমাল সোম, আর পিঙ্ক অ্যান্ড হোয়াইট টাইরানি? এটা সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ড্রেড আর টেল অফ এ ডিসমাল সোম। এইখানে আমরা স্লেভারি থিম দেখতে পাই। কোশ্চেন নাম্বার 9, দ্য আমেরিকান ট্রেডিশন অফ টল টেল ওয়েন টু ইনফ্লুয়েন্স দ্য ফিকশন অফ? তো এই যে টল টেলের যে কনসেপ্ট, এইটা কার ফিকশনে আমরা এর ইনফ্লুয়েন্সটা দেখতে পেয়েছি? এটা সঠিক উত্তর হবে ব্রেট হার্ট। ওকে, অপশন ডি। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 10, হু রোট আই ডেসক্রাইব নট ম্যান বাট ম্যানার্স, নট অ্যান ইন্ডিভিজুয়াল বাট এ স্পিসিস? লরেন্স স্টিয়ার্ন, হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, আর জোনাথন সুইফট? তো আমরা যদি এর উত্তরটা একটু জেনে থাকি, তাহলে হবে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে হেনরি ফিল্ডিং। এবং হেনরি ফিল্ডিং এই যে এটা লিখেছেন, এটা তিনি জোসেফ অ্যান্ড্রুতে, জোসেফ অ্যান্ড্রু বলে যে তার বিখ্যাত নভেলটি রয়েছে, জোসেফ অ্যান্ড্রু, ওইখানেই তিনি এটা লিখেছেন। ওকে, অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, হুইচ পোয়েট বাই টি.এস. এলিয়ট, হুইচ পোয়েম বাই টি.এস. এলিয়ট হ্যাজ দ্য ফলোয়িং লাইন? তো টি.এস. এলিয়টের কোন পোয়েমে আমরা নিচের এই লাইনটা দেখতে পাবো? আফটার সাচ নলেজ হোয়াট ফরগিভনেস, আফটার সাচ নলেজ হোয়াট ফরগিভনেস? তো এই লাইনটা আমরা কোন পোয়েমে দেখতে পাবো টি.এস. এলিয়টের? ফোর কোয়ার্টেটস, সুইনি অ্যামং দ্য নাইটিঙ্গেলস, জেরো নেশন, অর অ্যাস ওয়েস্টনেস্ট? সঠিক উত্তর হবে জেরো নেশন। টি.এস. এলিয়টের এই জেরো নেশন একটা বৃদ্ধর গল্প, বৃদ্ধের কথা বলা রয়েছে, তো যেখানে আমরা এই বিখ্যাত লাইনটা দেখতে পাই, আফটার সাচ নলেজ হোয়াট ফরগিভনেস। ওকে, হয়ে গেছে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 12, হু ফার্স্ট ফর্মুলেটেড দ্য ফ্রেজ কন্ডিশন অফ ইংল্যান্ড কোশ্চেন? বেঞ্জামিন ডিসরেলি, টমাস কার্লাইল,
জেরেমি বেনথেম অর ম্যাথু আর্নল্ড? সঠিক উত্তর হবে টমাস কার্লাইল। টমাস কার্লাইল লিখেছিলেন কন্ডিশন অফ ইংল্যান্ড কোশ্চেন। ওকে, ঠিক আছে, যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড ইন্ডিকেট দ্য কারেক্ট কম্বিনেশন। তো আমাদের এখানে কিছুগুলো স্টেটমেন্টস দেওয়া রয়েছে, আর সেগুলো কোনটা সঠিক হবে ওইটা আমাদেরকে দেখতে হবে। দ্য প্যাশনেট পিলগ্রিম ওয়াজ পাবলিশড ইন 1599। ওকে, 2 নম্বর স্টেটমেন্টে কি বলা রয়েছে? দ্য টাইটেল পেজ মেনশন দ্যাট ইট ওয়াজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, 3 নম্বর স্টেটমেন্টে বলা রয়েছে অল 154 সনেটস অফ শেক্সপিয়ার অ্যাপিয়ার্ড হিয়ার ফার্স্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4, দ্য ভলিউম অলসো কন্টেইন পোয়েমস বাই আদার অথার্স। ওকে, ঠিক আছে, তাহলে বলো এই যে প্যাশনেট পিলগ্রিম এইটা পাবলিশ হয়েছিল 1599-তে। ইয়াস, দ্যাটস ট্রু, এটা ঠিক। দ্য টাইটেল ওয়াজ মেনশন দ্যাট ইট ওয়াজ বাই উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাঁ এটাও ঠিক। তাহলে 1, 2 দুটো ঠিক। যদি এইটা হয় তাহলে এই দুটো অপশন আমাদের কেটে যাচ্ছে, বাকি পড়ে থাকছে 3 and 4। অল 154 সনেটস অফ শেক্সপিয়ার অ্যাপিয়ার্ড হিয়ার ফার্স্ট। আচ্ছা, 154খানা যেটা শেক্সপিয়ার সনেট লিখেছিলেন এগুলো সবগুলোই নাকি এর মধ্যে রয়েছে? নো, এটা তো হয় নয়, এটা তো ভুল। বাকি দ্য ভলিউম অলসো কন্টেন পোয়েমস বাই আদার অথার্স, হ্যাঁ এটা ঠিক। তো 1, 2, 4 অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, বোঝা গেছে, ঠিক আছে। চলে যাচ্ছি 14, কোশ্চেন নাম্বার 14। হু ওয়াজ নট এ ইউনিভার্সিটি উইট yet was known as one of them? তো প্রশ্নে বলা রয়েছে এনাদের মধ্যে আমরা একজনকে দেখতে পাবো যিনি কিন্তু ইউনিভার্সিটি উইট হিসেবে পরিচিত, কিন্তু তিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, অর্থাৎ হি ওয়াজ নট আ ইউনিভার্সিটি উইট, ইউনিভার্সিটি থেকে তিনি কোনো জ্ঞান লাভ করেননি। তো আমরা তো সকলেই জানি যে যারা ইউনিভার্সিটি উইট ছিলেন প্রি এলিজাবেথান প্রি শেক্সপিয়ারিয়ান ইংল্যান্ডে, তো তখন যে সমস্ত ইউনিভার্সিটি উইটরা ছিলেন তারা সাধারণত হয় অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে পড়াশোনা করেছিলেন, কিন্তু তাদের মধ্যে একজন কিন্তু ওখান থেকে পড়াশোনা করেননি, তাও আমরা তাকে ইউনিভার্সিটি উইট হিসেবে মানি। কে হবে সঠিক উত্তর? ইজ ইট টমাস কিট, ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন অর টমাস ন্যাসে? সঠিক উত্তর হবে অপশন এ, টমাস কিট। ওকে, আচ্ছা, তোমরা যদি বাকি যে 4 জনের নাম, বাকি 3 জনের নাম তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যদি তোমরা জানো। ওকে, কোশ্চেন নাম্বার 15, ড্রামাটিস্টদের নাম দেওয়া রয়েছে এবং তার সাথে তাদের কোনটা কার ওয়ার্কস দেখে নিই। লিস্ট এ তে বলা রয়েছে দ্য ড্রামাটিস্ট ম্যাচ দ্য ড্রামাটিস্ট নেমড ইন লিস্ট এ উইথ দেয়ার প্লেস গিভেন ইন লিস্ট বি। ওকে, লিস্ট এ তে রয়েছে ফিলিপ মেসেঞ্জার, জন ফোর্ড, জন মার্স্টন, বিউমন্ট অ্যান্ড ফ্লেচার। লিস্ট বি তে আছে দ্য উইঞ্চ অফ এডমন্টন, আ কিং অ্যান্ড নো কিং, অ্যান্টোনিওস রিভেঞ্জ অর দ্য সিটি ম্যাডাম। আচ্ছা, এটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ফিলিপ মেসেঞ্জার ইনি লিখেছিলেন দ্য সিটি ম্যাডাম, তো এ হয়ে যাবে 4। জন ফোর্ড ইনি লিখেছিলেন দ্য উইচ অফ এডমন্টন। জন মার্স্টন, অ্যান্টোনিওস রিভেঞ্জ, বিউমন্ট অ্যান্ড ফ্লেচার, আ কিং অ্যান্ড নো কিং। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 16। হু রোড দ্য ফলোয়িং লাইন? Some have at first for wits, the poets past, turned critics next, and proved plains fool at last. ওকে, বলছে কি যে some have at first for wits, the poets first, turned critics next, and proved plains fool at last. কার উত্তর, কার এই লাইনটা কার হতে পারে? এইরকম উইটি ল্যাঙ্গুয়েজে তখন কে লিখতেন, স্যাটায়ার করতেন তিনি, কে লিখতেন? জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, স্যামুয়েল জনসন আর টমাস অটওয়ে? সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার পোপ, এবং তিনি তার এসে অন ক্রিটিসিজমে এই কথাটি বলেছিলেন। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আ ডিস্টোপিক নভেল? এইটার মধ্যে এই লিস্টে এই যে 4টে অপশন রয়েছে এর মধ্যে কোনটা একটা ডিস্টোপিয়ান নভেল? তো আমরা তো সকলেই জানি হোয়াট ইজ আ ডিস্টোপিয়ান নভেল। ডিস্টোপিয়ান নভেলে কি হয়? এভরিথিং ইজ এভিল, সব কিছুই খারাপ, সব কিছুই প্রবলেমেটিক,
চারিদিকে ক্যাওটিক পরিবেশ, একদম সব কিছু নষ্ট, ভেঙে, মানে সব খারাপ, কোনো কিছু ভালো নেই আর, লাইক পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন। তো আমরা যদি এই নভেলগুলো দেখি, তার মধ্যে কোনটা এইরকম একটা থিম নিয়ে লেখা? এয়ারহর্ন, আইল্যান্ড, নিউ আটলান্টিস, অর মার্গারেট অ্যাটউডস দ্য হ্যান্ডমেডস টেল? অপশন ডি, মার্গারেট অ্যাটউডস হ্যান্ডমেডস টেল হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, 18-এ বলা রয়েছে, ইন হুইচ ইয়ার ডিড জন কিটস রাইট হিজ 6 great odes? What is the right answer? Is it 1814, option B 1819, option C 1815, or option D 1820? তো কিটসের যে ফ্রুটফুল ইয়ার যেটা ছিল, সেটা আমরা জানি অপশন বি, অর্থাৎ 1819। 1819-এই তিনি তার মোস্ট যে ছখানা ওট তিনি এই 1819-এই কম্পোজ করেছিলেন। তো ওটগুলো যদি আমরা বলি, তাহলে ওটগুলো কি কি? ওট অন ইন্ডোলেন্স, ওট অন গ্রিসেনার্ন, ওট অন মেলানকোলি, ওট ওট টু আ নাইটিঙ্গেল, ওট টু সাইকি, আর ছিল ওট টু অটাম। ওকে, এই ছখানা। আচ্ছা, ঠিক আছে, চলি কোশ্চেন নাম্বার 19। হুইচ ক্যারেক্টার ইন জেনারেল প্রলগ টু ক্যান্টারবেরি টেলস ইজ ডেসক্রাইবড ইজ দ্য ফলোয়িং লাইন্স? আচ্ছা, এটা ক্যান্টারবেরি টেলসের একটা প্রশ্ন, যেখানে আমরা দেখব কারোর সম্পর্কে কিছু একটা ডেসক্রাইব করা রয়েছে নিচের লাইনে। দেখি, অ্যান্ড হি হ্যাড বিন সাম টাইম ইন চিভালরি ইন ফ্ল্যান্ডার্স, in Artois and Picardy, and borne him well as of so little space, in hope to stolen in his lady grace. আচ্ছা, এই যে লেডি গ্রেস, যদি তোমরা এটা আগে যদি কখনো পড়ে থাকো এর সিলেবাসে, তাহলে হয়তো এই লেডিস গ্রেস যদি এই যে কথাটা থাকলে, ওইটা থেকেই হয়তো ধরে নিতে পারবে এই ক্লুটা। আচ্ছা, দেখি, অপশন এ দ্য নাইট, এটা কি নাইটের সম্বন্ধে বলা হয়েছে? অপশন বি দ্য স্কোয়ার, অপশন সি দ্য পার্সন, অপশন ডি দ্য মার্চেন্ট। কার সম্পর্কে বলা হয়েছে? এইটা বলা হয়েছে স্কোয়ারের সম্পর্কে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই স্কোয়ারের ডিসক্রিপশন দিতে গিয়ে চসার বলেছেন তার চুলগুলো কেমন ছিল, ওয়ান কাইন্ড অফ কার্লি হেয়ার, তার পিঠে সবসময় একটা বো অর্থাৎ তীর ধনুক থাকতো। সে ওই লেডিজদের, যে তখন তার যে, মানে তার সাথে তার সাথে যখন সে যখন নাইটের সাথে ঘোরাঘুরি করতো, সে লেডিজ গ্রেস পাওয়ার জন্য, অর্থাৎ মহিলাদের সংস্পর্শ পাওয়ার জন্য, সে অনেক ছোট অনেক কিছু গান গাইতে পারতো, সে সিজ দিতে পারতো। এরকম কিছু ডেসক্রিপশন কিন্তু চসার স্কোয়ারের সম্পর্কে জেনারেল প্রোলগে উল্লেখ করেছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 20। হু ইজ দ্য স্পিকার অফ দ্য ফলোয়িং লাইন্স? আচ্ছা, এই যে নিচের লাইনটা পড়বো, সেটা স্পিকার কে? এ, বাট আ ম্যানস রিচ should exceed his grasp, or what's heaven for? কে বলেছে এটা? প্রফেরিয়াস লাভার, অ্যান্ড্রে ডেল সার্টো, ফ্রা লিপ্পি, or the bishop orders his tomb at St. Prax? এই লাইনটা কিন্তু অ্যান্ড্রে ডেল সার্টোর। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্কস বাই জন ব্যানিয়ান ইজ নট অ্যান অ্যালিগরি? রিমেম্বার দ্যাট, নট এখানে বলা রয়েছে, নট, তো অ্যালিগরি নয়। কোনটা এখানকার মধ্যে জন ব্যানিয়ানের ওয়ার্কসের মধ্যে এটা অ্যালিগরি নয়? দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাডম্যান, পিলগ্রিমস প্রোগ্রেস, গ্রেস অ্যাবাউন্ডিং, জন ক্রাউন। এর সঠিক উত্তর হবে গ্রেস অ্যাবাউন্ডিং। আচ্ছা, পিলগ্রিম প্রোগ্রেস তো একদম দারুণ একটা ক্লাসিক অ্যালিগরি। লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাডম্যান, জন ক্রাউন, এগুলো অ্যালিগরির মধ্যে পড়ে। বাট গ্রেস অ্যাবাউন্ডিংটা, এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি। এটা এটা জন বানিয়ানের লেখা একটা স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি। ওকে, ওকে, ঠিক আছে, যাচ্ছি কোশ্চেন নম্বর 22। হুইচ ম্যাচ দ্য ব্রিটিশ প্লে রাইটস ইন লিস্ট এ উইথ দেয়ার প্লেস ইন লিস্ট বি? লিস্ট এ তে কিছুগুলো প্লে রাইটের নাম দেওয়া রয়েছে, লিস্ট বি তে তাদের ওয়ার্কস। যাই, অপশন এ তে বলা রয়েছে জন অসবর্ন, অপশন বি এডওয়ার্ড বন্ড, অপশন সি টম স্টপার,
অপশন ডি হ্যারল্ড প্রিন্টার। উইথ লিস্ট বি তে কি দেওয়া রয়েছে? দ্য লাভার, ট্রাভেস্টিস, আ প্যাট্রিয়ট ফর মি, দ্য পোপস ওয়েডিং। আমাদেরকে এটা ম্যাচ করতে হবে। তাহলে এটা ম্যাচ করলে আমরা দেখতে পাবো জন অসবর্নস আ প্যাট্রিয়ট ফর মি। তাহলে অপশন এ 3। এডওয়ার্ড বন্ড, উনি লিখেছিলেন দ্য পোপস ওয়েডিং। ওকে, এই দুটো অপশন যদি আমরা ঠিক করি তাহলে দেখতে পাবো যে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবং টম স্টপার্ট তার ট্র্যাভেস্টিস, হ্যারল্ড প্রিন্টার্স দ্য লাভার। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 23। ইন হুইচ পোয়েম ডাজ ড্রাইডেন কম্পেয়ার্স চার্লস দ্য সেকেন্ড উইথ এম্পায়ার অগাস্টাস? চার্লস দ্য সেকেন্ড, দ্বিতীয় চার্লস যিনি ছিলেন, তিনি তাকে এম্পায়ার অগাস্টাসের সাথে, অর্থাৎ সম্রাট অগাস্টাসের সাথে তুলনা করেছিলেন ড্রাইডেন কোন লেখায়? দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার, অ্যানাস মিরাবিলিস, অ্যাস্টেরিয়া রিডাক্স অর রিলিজিও লাইসি? অ্যাস্টেরিয়া রিডাক্স, এইটাতে তিনি অ্যাস্টেরিয়া রিডাক্সে তিনি এম্পায়ার অগাস্টাসকে, চার্লস দ্য সেকেন্ডকে এম্পায়ার অগাস্টাসের সাথে তুলনা করেছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24। হু রোট ডায়ানা অফ দ্য ক্রসওয়েজ? ডায়ানা অফ দ্য ক্রসওয়েজের লেখকের নাম কি? চার্লস ডিকেন্স, উইলিয়াম থ্যাকারে, জর্জ মেরেডিথ অর চার্লস কিংসলে? অপশন সি জর্জ মেরেডিথ, একদম রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25। হুইচ নভেল ইন্সপায়ার্ড ব্রাম স্টোকার্স ড্রাকুলা? তো ব্রাম স্টোকার্সের যে ড্রাকুলা, এই নভেলটা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছিল? থিংস অ্যাজ দে আর অর দ্য অ্যাডভেঞ্চার্স অফ সেলে উইলিয়ামস? এটা লিখেছেন উইলিয়াম গডউইন। অপশন বি দ্য মঙ্ক রোমান্স, এটা লিখেছেন ম্যাথু লুইস। ওয়ান কাইন্ড অফ একটা খুব ভালো গথিক নভেল এটা। দ্য ভ্যাম্পায়ার অর ভাতেক, ভাতেকটা লিখেছেন উইলিয়াম ব্যাকফোর্ড। ওকে, ভ্যাম্পায়ার, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভ্যাম্পায়ার। এটা সম্ভবত বাইরনের কোনো একটা ওয়ার্কস। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 26। হুইচ ইজ কনসিডার্ড টু বি দ্য ফার্স্ট ডিটেকটিভ নভেল ইন ইংলিশ? ইংরেজিতে, ইংরেজি সাহিত্যের প্রথম ডিটেকটিভ নভেল কোনটা? দ্য মুনস্টোন, ওকে, আ স্টাডি ইন স্কারলেট, দ্য সাইন অফ ফোর, দ্য নটিং হিল? আচ্ছা, এইটা যদি আমরা দেখি তাহলে হয়তো দেখতে পাবো দ্য স্টাডি ইন স্কারলেট আর্থার কোনান ডয়েলের লেখা। এবং এখানেই ফর দ্য ফার্স্ট টাইম আমরা কাকে পেয়েছিলাম ডিটেকটিভ হিসেবে? বলো, শার্লক হোমসকে। ওকে, তাহলে কি অপশন বি সঠিক উত্তর হবে? না, সঠিক উত্তর হবে না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, দ্য মুনস্টোন। আচ্ছা, এটা উইলকি কলিন্সের লেখা মুনস্টোন, এটা ফর দ্য প্রথম ডিটেকটিভ নভেল। ওকে, ঠিক আছে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এ বলা রয়েছে দ্য টাইটেল অফ হুইচ নভেল ইনক্লুড দ্য ফলোয়িং ওয়ার্ডস? ট্রান্সলেটেড বাই উইলিয়াম মার্সেল জেন্ট ফ্রম দ্য অরিজিনাল ইটালিয়ান অফ অনুফিরো মুরালটো। অর্থাৎ আমরা কোন নভেলের টাইটেল পেজে এইটা দেখতে পাবো, এই ওয়ার্ডগুলো দেখতে পাবো। দ্য ক্যাসেল অফ অটারান্টো, ক্যাসেল ডেঞ্জারিয়াস, ক্যাসেল রেকারেন্ট, দ্য মঙ্ক? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাসেল অফ অটারান্টো, অপশন এ, হোরেস ওয়ালপলের লেখা। কোশ্চেন নাম্বার 28। মারিও ভর্জেস ইয়োসা ইজ নট দ্য অথার অফ? আচ্ছা, এই যে মারিও ভর্জেস ইয়োসা, ইনি ছিলেন একজন আর্জেন্টাইন রাইটার। ওকে, নামটা খুব বিদঘুটে, তাই না? ইজ নট এ অথার অফ। তো এখানে 4টে ওয়ার্কস দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটার তিনি অথার নন? দ্য ড্রিম বিলো দ্য সান, দ্য টাইম অফ দ্য হিরো, দ্য গ্রিন হাউস, অ্যান্ড অপশন ডি আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্ট রাইটার? এটা সঠিক উত্তর হবে ড্রিম বিলো দ্য সান। অর্থাৎ এইটা কিন্তু মারিও ভার্জেস ইয়োসার লেখা নয়, বাকিগুলো কিন্তু তিনি লিখেছেন, এগুলো তারই লেখা। নেম দ্য অথার অ্যাওয়েকেনিং, হু ইজ দ্য রাইটার অফ অ্যাওয়েকেনিং? মারিয়া সেজউইক, গ্রেস কিং, কেট সফিন অর স্যারা ওল্ড জুয়েট? এটা সঠিক উত্তর হবে কেট সফিন,
অ্যাওয়েকেনিং এর রাইটার। কোশ্চেন নাম্বার 30, ইন হুইচ নভেল ডাজ কাজু ইশিগুরো ইউজ দ্য থার্ড পার্সন ন্যারেটিভ মোড? অর্থাৎ কাজু ইশিগুরো তার এই কোন নভেলের মধ্যে থার্ড পার্সন ন্যারেটিভ ইউজ করেছেন? অপশন এ, হোয়েন উই ওয়ার অরফানস। অপশন বি, অ্যান আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড। অপশন সি, দ্য আনকনসোলেট, অর দ্য বেরিড জায়েন্ট। অপশন ডি, দ্য বেরিড জায়েন্টে তিনি থার্ড পার্সন ন্যারেটিভ মোড ইউজ করেছেন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই যে থার্ড পার্সন ন্যারেটিভ জিনিসটা কি? থার্ড পার্সন ন্যারেটিভ জিনিসটা কি? আচ্ছা, থার্ড পার্সন ন্যারেটিভ হচ্ছে গিয়ে আমরা দেখব যে আমরা তো দেখি যে গল্পে বিভিন্ন ধরনের কখনো কেউ ওই স্টোরিটা ন্যারেট করে, তো ন্যারেটর যিনি আছেন এখানে থার্ড পার্সন ন্যারেটিভে কি হয়, ওই ন্যারেটর কিন্তু এই নভেলের কোনো ক্যারেক্টার নন। ওকে, দ্য narrator is not the character of this play, of this novel. Okay, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 31, ম্যাচ দ্য অথার্স ইন লিস্ট এ অ্যান্ড দেয়ার ওয়ার্কস। লিস্ট এ এবং লিস্ট বি এই দুটো আমাদেরকে এখন ম্যাচ করতে হবে। গ্রাহাম গ্রিন, E.M. ফস্টার, উইলিয়াম গোল্ডিং in option C, D.H. Lawrence, and their works are listed here. List B, Darkness Visible, The Plumed Serpent, Our Man in Havana, or Morris. ওকে, E.M. ফস্টার রোড মরিস, E.M. ফস্টার কিন্তু মরিস লিখেছিলেন। উইলিয়াম গোল্ডিং ইনি লিখেছিলেন ডার্কনেস ভিজিবল। D.H. লরেন্সের দ্য প্লুমড সার্পেন্ট। সো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অপশন এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। বাকি গ্রাহাম গ্রিন আওয়ার ম্যান ইন হ্যাভানা লিখেছিলেন। ওকে, হয়ে গেল একদম সোজা। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এমব্লেম পোয়েট্রি? তো এখানে বলতে হবে নিচের যে পোয়েমগুলো রয়েছে এটার মধ্যে কোনটা এক ধরনের এমব্লেম পোয়েট্রি। আচ্ছা, তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এমব্লেম পোয়েট্রিটা একবার একটা গুগলে সার্চ করে নিতে পারো, দিলে তোমরা দেখতে পেয়ে যাবে এমব্লেম পোয়েট্রি স্ট্রাকচারটা কেমন হয়। ওকে, আচ্ছা, এখানে উত্তরটা দেওয়া যাক তাহলে এখন। ডান্স দ্য গুড মরো, হারবার্টস ইস্টার উইংস, ডান্স দ্য ফ্লি, অর হারবার্টস দ্য কলার। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে হারবার্টস দ্য ইস্টার উইংস ইজ দ্য রাইট অ্যান্সার। Okay, question number 33, which poem begins with the following lines? In a summer season when the sun was mild, I clad myself in the clothes as I would become a sieve. এটা পিউরিটি, একটা মেডিয়েভাল পোয়েম পিউরিটি, ওখান থেকে নেওয়া। দ্য লিজেন্ড অফ গুড উইমেন, দ্য ভিশন অফ পায়ার্স প্লাউম্যান, অর অপশন ডি পার্ল। তো এই লাইনটা নেওয়া হয়েছে দ্য ভিশন অফ পায়ার্স প্লাউম্যান থেকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, ম্যাচ দ্য বুকস ইন লিস্ট এ অ্যান্ড দেয়ার ওয়ার্কস অ্যান্ড দেয়ার অথার্স। তো লিস্ট এতে কতগুলো বইয়ের নাম রয়েছে এবং তার সাথে লিস্ট বিতে তাদের ওয়ার্কস অথারের নাম, আমাদেরকে এগুলো ম্যাচ করতে হবে। অপশন নাম্বার 1, অপশন নাম্বার এ, শেক্সপিরিয়ান নেগোসিয়েশনস। অপশন বি, অল্টারনেটিভ শেক্সপিয়ার্স। অপশন সি, পলিটিক্যাল শেক্সপিয়ার, অ্যান্ড অপশন ডি, আ ফেমিনিস্ট কম্পেনিয়ন টু শেক্সপিয়ার। লিস্ট বিতে কি রয়েছে? লিস্ট বিতে আছে অপশন 1 নম্বর অপশনে দেওয়া আছে জন ডার্কিক্স, অপশন 2 স্টিফেন গ্রিনব্ল্যাট, অপশন 3 ডিম্পেন ক্যালাগান, অ্যান্ড অপশন 4 জনাথন ডলিমোর অ্যান্ড অ্যালান সিনফিল্ড। পলিটিক্যাল শেক্সপিয়ার এটা কিন্তু জোনাথন ডলিমোর অ্যান্ড অ্যালান সিনফিল্ডের লেখা একটা ইম্পর্টেন্ট টেক্সট। এই পলিটিক্যাল শেক্সপিয়ার তোমরা এটা একটু দেখে রাখো। শেক্সপিয়ারিয়ান নেগোসিয়েশন এটা স্টিফেন গ্রিনব্ল্যাটের। তো আমরা যদি এই দুটো অপশন দেখি তাহলে দেখতে পাবো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়েছে। বাকি বি অর্থাৎ B1 এটা জন ডার্কিক্সের লেখা অল্টারনেটিভ শেক্সপিয়ার। আ ফেমিনিস্ট কম্পেনিয়ন টু শেক্সপিয়ার ইজ রিটেন বাই ড্যাম্পেইন ক্যালাগান। ওকে, ঠিক আছে, যাচ্ছি কোশ্চেন নম্বর 35, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ জ্যাকোবিয়ান ড্রামাটিস্ট?
তো জেকোবিয়ান যে এজটা ছিল ওটা আমরা জানি কার রাজত্বকাল, কিং জেমস দ্য ফার্স্টের রাজত্বকাল, যেটা 1605 থেকে 1625, এই টাইম স্প্যানের মধ্যে জেমস দ্য ফার্স্ট রাজা ছিলেন। তো সেই সময় অনেক ড্রামাটিস্ট ছিলেন, তো যাদেরকে আমরা সাধারণত পোস্ট শেক্সপিরিয়ান ড্রামাটিস্ট হিসেবে জানি। কিন্তু তোমাদেরকে এখানে বলতে হবে যে ইজ নট আ জ্যাকোবিয়ান ড্রামাটিস্ট, এদের মধ্যে কে নন। ইজ ইট জন ওয়েবস্টার, ফ্রান্সিস বিউমন্ট, টমাস অটোয়ে আর টমাস ডেকার? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, টমাস ওয়াটোয়ে। ইনি কিন্তু একজন পিউরিটান, ইনি ছিলেন একজন রেস্টোরেশন পিরিয়ডের একজন ড্রামাটিস্ট। ওকে, তাহলে ইনি জেকোবিয়ান ড্রামাটিস্ট নন, অপশন সি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 36, দ্য ডেডিকেশন অফ হুইচ পোয়েম বিগিনস উইথ দ্য ফলোয়িং লাইনস? আচ্ছা, বব সাউদি, ইউ আর আ পোয়েট লরেট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য রেস। আচ্ছা, এটা কে লিখেছেন বলতে পারবে? এটা কিন্তু সাউদিকে ডেডিকেট করেছিলেন তিনি, তার এটা লিখে তিনি এটা ডেডিকেট করেছিলেন সাউদিকে, রবার্ট সাউদিকে, তিনি তার লেখায়। অপশন এ ডন জুয়ান, রিভোল্ট অফ ইসলাম, লামিয়া অর চাইল্ড হেরাল্ডস পিলগ্রিমেজ? এটা লিখেছিলেন লর্ড বায়রন। তিনি তার ডন জুয়ানের স্টার্টিং লাইনে এটা বলেছিলেন যে বব সাউদি, ইউ আর এ পোয়েট লরেট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ অল রেস। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 37, বলা রয়েছে ম্যাচ দ্য কন্টেম্পোরারি ব্রিটিশ রাইটার্স অ্যান্ড দেয়ার কান্ট্রি উইথ দেয়ার কান্ট্রিজ অফ অরিজিন ইন লিস্ট বি। তো লিস্ট এ তে কি রয়েছে? কয়েকজন অথারের কন্টেম্পোরারি, মানে বর্তমানকালের যে কিছুগুলো কিছুজন ব্রিটিশ অথারের নাম দেওয়া রয়েছে, আর লিস্ট বিতে তারা কোন কান্ট্রির, কোন দেশ থেকে বিলং করেন। আব্দুল রাজ্জাক গুরনা, বুচি আনচেতা, ক্যারাইল ফিলিপস, বেঞ্জামিন জেফিনা। লিস্ট বিতে আছে নাইজেরিয়া, জেমাইকা, তানজানিয়া, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ। আমাদের এটা ম্যাচ করতে হবে। আচ্ছা, এখানকার ভেতরে আব্দুর রাজ্জাক গুন্না ইনি কিন্তু তানজানিয়ার। ওকে, তানজানিয়া, উনি তানজানিয়ার লোক। বুচি অ্যামচেতা ইনি হচ্ছেন নাইজেরিয়ান। আচ্ছা, এই দুটো যদি আমরা মিল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন A3, A3 দু জায়গায় রয়েছে। আচ্ছা, বি ওয়ান, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি দিলে থাকছে ক্যারাইল ফিলিপস, ইনি হচ্ছেন কি সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজের, এবং বেঞ্জামিন জেফিনিয়া ইনি জ্যামাইকার, ইনিও একজন ওয়েস্ট ইন্ডিজের একটা জ্যামাইকা বলে একটা জায়গার লোক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 38, ফ্রম হুইচ পোয়েম বাই ডব্লিউ.বি. ইয়েটস ডিড চিনুয়া অ্যাচিভি টেক দ্য টাইটেল থিংস ফল অ্যাপার্ট? ওয়াও, এটা তো একটা মোস্ট অফেন কোটেড এন্ট্রান্সের পরীক্ষায় বা বিভিন্ন ধরনের নেটের পরীক্ষার, সেটের পরীক্ষার একটা মোস্ট অফেন কোটেড কোশ্চেন। এটা ফেভারিট টপিক, এটা যেটা বলা যেতে পারে আর কি। তো কোনটা হবে উত্তর? বাইজেন্টিয়াম, সেলিং টু বাইজেন্টিয়াম, দ্য টাওয়ার অর দ্য সেকেন্ড কামিং? তো চিনুয়া অ্যাচিবির যে বিখ্যাত নভেল পোস্ট কলোনিয়াল থিমে লেখা থিংস ফল অ্যাপার্ট, তিনি তার এই টাইটেলটা কোথা থেকে নিয়েছিলেন? ডব্লিউ.বি. ইয়েটসের কোন পোয়েম থেকে নিয়েছিলেন? সোজা কথায় বলতে গেলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য সেকেন্ড কামিং। কোশ্চেন নাম্বার 39, উইথ হুইচ পোয়েম ডাজ 1800 ভার্সন অফ দ্য লিরিক্যাল ব্যালেডস বিগিন? তো 1800 শতকের 1800 সালের যে লিরিক্যাল ব্যালেডসের যে ভার্সনটা পাবলিশ হয়েছিল, তো ওইটার প্রথম প্রথম যে প্রথম পোয়েমটা কার, কোন পোয়েমটা ছিল প্রথম? ইজ ইট রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার, লাইনস রিটেন এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টন অ্যাবে, অপশন সি এক্সপোস্টুলেশন অ্যান্ড রিপ্লাই, আর মাইকেল? লিরিক্যাল ব্যালেডসের ফার্স্ট ভার্সন 1798 পাবলিশ হয়েছিল, যেখানে ওয়ার্ডসওয়ার্থের কন্ট্রিবিউশন ছিল 19 পোয়েমস টোটাল, এবং
কোলরিচ মোস্ট প্রবাবলি 4খানা কবিতা লিখেছিলেন ওখানে। আর এটা 1800-এর ভার্সন, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি তার এই যে এক্সপস্টুলেশন অ্যান্ড রিপ্লাই এইটা দিয়েই তার লিরিক্যাল ব্যালেন্সটি শুরু করেছিলেন। এটা সেকেন্ড এডিশন। ওকে, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 40, হু অ্যামং দ্য ফলোয়িং রেসপন্ড টু পিকক্স দ্য 4 এজেস অফ পোয়েট্রি? টমাস লাভ পিককের দ্য 4 এজেস অফ পোয়েট্রি আছে, সেটার এগেনস্টে কে রেসপন্ড করেছিলেন, কোন রোমান্টিক রাইটার? কোলরিচ, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি। সঠিক উত্তর হয়ে যাবে শেলি। অ্যানেসিয়ন ড্রামাটিক পোয়েজিতে এইটা তিনি লিখেছিলেন। এটা তিনি আচ্ছা, অ্যানেসিয়ন ড্রামাটিক পোয়েজি ডিফেন্স অফ রাইম। আচ্ছা আচ্ছা, এটা তো ঠিক আমার এই মুহূর্তে মাথায় আসছে না, একটু দেখতে হবে এটা। বাট অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 41, ইন হুইচ বুক অফ প্যারাডাইস লস্ট ডু উই ফাইন্ড দ্য ফলোয়িং লাইন্স? প্যারাডাইস লস্টের কোন বইতে আমরা এই লাইনগুলো দেখতে পাবো? স্যাটার্ন নাও ফার্স্ট ইনফ্লুয়েন্সড উইথ রেজ কেম ডাউন, দ্য টেম্পটার আর দ্য অ্যাকিউজার অফ ম্যানকাইন্ড, to wreak or innocent frail man his loss of the first battle, and his flight to hell. Option A, book 1, book 2, book 4 আর book 9। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ বুক 4-এ আমরা এই লাইনটা দেখতে পাই। কোশ্চেন নম্বর 42, হু কয়েন্ড দ্য টার্ম কুয়ার স্টাডিজ? হু কয়েন্ড দ্য টার্ম কুয়ার স্টাডিজ? কুয়ার স্টাডিজের এই টার্মটা প্রথম কে কয়েন করেছিলেন? টেরেসা ডি লিবার্টিস, জুডিথ বাটলার, বেল হুকস, গ্লোরিয়া অ্যাঞ্জেলা ডুয়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, টেরেসা ডি লিবার্টিস। কোশ্চেন নম্বর 43, ইন রোমান্টিক ক্রিটিসিজম দ্য থিওরি অফ অর্গানিক ইউনিটি ওয়াজ আর্টিকুলেটেড বাই? তো রোমান্টিক ক্রিটিসিজমে এই যে অর্গানিক ইউনিটি এইটা প্রথম কে দিয়েছিলেন? টমাস লাভ পিকক, পিবি শেলি, স্যামুয়েল টেলর কোলরিচ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সঠিক উত্তর হবে স্যামুয়েল টেলর কোলরিচ। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, এই যে এইরকম একটা যে কনসেপ্ট রয়েছে, এটা কার দেওয়া? আমাকে তোমরা যদি জানো এটা কমেন্ট করে জানো। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 44, হুইচ শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টার স্পোক দ্য ফলোয়িং লাইন্স? আই এম ডিটারমাইন্ড টু প্রুভ এ ভিলেন। ইজ ইট ইয়াগো, or is it Richard III, Shylock, or Edmund? Okay, option B is the right answer. I am determined to prove a villain. এটা রিচার্ড দ্য থার্ড-এর থেকে নেওয়া। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 45, হুইচ প্লেস অফ শেক্সপিয়ার টুক জিরাল্ডি সিনথিওস গ্লাই হেক্টামিথি ইজ ইট সোর্স? তো এই যে সিনথিও যে আছেন, ওনার যে হেকাটোমিথি এইটা শেক্সপিয়ারের কোন ড্রামার সোর্স হিসেবে কনসিডার করা হয়? কোরিওলেনাস, ওথেলো, টিটাস অ্যান্ড্রোনিকাস, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ওথেলোর সোর্স টেক্সট হিসেবে এটাকে ধরা হয়। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46, ম্যাচ দ্য ফলোয়িং অথার্স ইন লিস্ট এ অ্যান্ড দেয়ার ওয়ার্কস ইন লিস্ট বি। লিস্ট এ তে কারা কারা রয়েছে? টমাস ডেকার, বিউমন্ট অ্যান্ড ফ্লেচার, জন লিলি, জর্জ পিলি। লিস্ট বি তে আছে ফিলেস্তার, অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস, ওল্ড ফরচুনেটাস, লাভস মেটামরফোসিস। তো আমরা যদি এটা দেখি তাহলে বিউমাউন্ট অ্যান্ড ফ্লেচার এনাদের লেখা দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস D2, আর লাভস মেটামরফোসিস এটা কিন্তু লিখেছেন জন লিলি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বাকি টমাস ডেকার, ওল্ড ফরচুনেটাস, জর্জ পিলি, ফিলেস্তার। ওকে, চলে যাচ্ছি একদম কোশ্চেন নাম্বার 47, আ ডেড মেটাফোর ইজ
A date metaphor is a dirge, a cliché, a slang, a dull expression. Option B is the right answer, a cliché. Question number 48. Match the dramas in list A, অর্থাৎ লিস্ট A তে কতগুলো ড্রামার নাম দেওয়া রয়েছে, and their authors in list B. As usual, লিস্ট B তে কয়েকজন অথারের নাম আছে, তো সেই ড্রামার অথারের নাম। চলো দেখে নি কি আছে। হায়া বেদানা, দ্য স্লিপ ওয়াকার্স, হারভেস্ট, বার্ডেন, নিজিমিজি গেইল, টিপি কালিশ্যাম, গিরিশ কার্নাড, মঞ্জুলা পদ্মনাভন। হায়া বেদানা is written by Girish Karnad. Sleepwalkers is written by Nizimi Gail. Harvest is written by Manjula Padmanabhan. So, option A is the right answer. Harvest is written by Manjula Padmanabhan. So, option A is the right answer. Okay. Question number 49. Who institutionalized cultural studies at the Center of Contemporary Cultural Studies at Birmingham University? তো বলেছে কি প্রশ্নতে যে আমরা 1964 সালে in 1964 ব্রিমিংহাম ইউনিভার্সিটিতে একটা রিসার্চ সেন্টার ছিল যেটা কন্টেম্পোরারি কালচারাল স্টাডিজ এর উপরে রিসার্চ করেছিল। তো সেইটা প্রথম কে এস্টাবলিশ করেছিল, অর্থাৎ প্রথম কে ওটাকে শুরু করেছিল। সো ইজ ইট স্টুয়ার্ট হল, রিচার্ড হোগার্ট, রেমন্ড উইলিয়ামস অ্যান্ড রিচার্ড জনসন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রিচার্ড হোগার্ট। রিচার্ড হোগার্ট ফার্স্ট ডিরেক্টর ছিলেন ওখানকার। সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। Question number 50. Who among the following said what has been longest known has been most considered and what is most considered is best understood? খুব এটি ফিলোসফিক্যাল লাইন, যেটা কে বলেছিলেন আমাদেরকে বলতে হবে। আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, জোসেফ এডিসন আর স্যামুয়েল জনসন? সঠিক উত্তর হবে অপশন ডি, স্যামুয়েল জনসন। চলে যাচ্ছি 51, কোশ্চেন নাম্বার 51। দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, আমরা দেখে নিই স্টেটমেন্টগুলো কি রয়েছে। Given below is a statement followed by two assumptions. Okay. Statement: Aldous Huxley, W.H. Auden, and Christopher Isherwood all emigrated to United States. Okay. And took American citizenship. Acha. Assumption ki they faced hostile criticism in Britain because of their proto-fascist views. Option 2, they faced hostile criticism in Britain because of their anti-war views. তো এটা বলছে কি যে অ্যাল্ডাস হাক্সলি, ডব্লিউ.এইচ. অর্ডেন এবং ক্রিস্টোফার ইসারউড এনারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে গিয়ে চলে গেছিলেন এবং সেখানকার সিটিজেনশিপ নিয়েছিলেন। তার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে তার তারা তারা সেই সময় যে অপশন এ তে বলেছে যে তারা সেই সময় দে ফেসড হস্টাইল ক্রিটিসিজম ইন ব্রিটেন বিকজ অফ দেয়ার প্রো ফ্যাসিস্ট ভিউ। তাদের প্রো ফ্যাসিস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে কিছু ভিউজ ছিল, তাদের যে মতামত, কিছু মতামত ছিল যার কারণে তাদেরকে বিভিন্ন ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়েছিল। এই কারণে তারা আমেরিকা চলে গেছিলেন? না অপশন বি তে বলা রয়েছে, অপশন 2 তে বলা রয়েছে দে ফেসড হস্টাইল ক্রিটিসিজম ইন ব্রিটেন বিকজ অফ দেয়ার অ্যান্টি ওয়ার ভিউজ। না তাদের যুদ্ধবিরোধী মতবাদের জন্য, তাদেরকে মন্তব্যের জন্য বিভিন্ন ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়েছিল, এর জন্য তারা আমেরিকা পালিয়ে গেছিলেন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, এটা ভুল বাট এটা ঠিক। অপশন 2 ইজ রাইট বাট অপশন 1 ইজ রং। তার মানে কি তারা কিন্তু ওই প্রো ফ্যাসিস্ট অর্থাৎ প্রো ফ্যাসিস্ট মতবাদের জন্য যে ক্রিটিসিজমের সম্মুখীন হয়েছিলেন এমনটা নয়, এটা ভুল। কিন্তু তারা যুদ্ধবিরোধী কথাবার্তা লিখেছিলেন যার কারণে তাদেরকে ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়েছিল এবং তারা আমেরিকায় এমিগ্রেট করে গেছিলেন। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 52। Which two poets belonging to the group known as the movement were also novelists? তো মডার্ন যদি আমরা দেখি যে মডার্ন এজে যে মুভমেন্ট পোয়েটস ছিলেন যারা,
তোমরা তো জানো মুভমেন্ট পোয়েটস বলে কিছুজন পোয়েটস ছিলেন, জন ওয়েন, কিংসলে অ্যামিস, ডোনাল্ড ডেভি, এলিজাবেথ জেনিং, কিংসলে অ্যামিস, ডিজে এনরাইট, তারপর টম গান। তো আহ, এনাদের ভেতরে এখানে যদি আমরা দেখি এরা কিন্তু সকলেই, এই যে অপশন চারটে দেওয়া রয়েছে এখানে সকলেই কিন্তু মুভমেন্ট পোয়েট। কিন্তু এদের মধ্যে কারা পোয়েটের সাথে সাথে নভেলিস্টও ছিলেন বলতে হবে। জন ওয়েন অ্যান্ড কিংসলে অ্যামিস, ডোনাল্ড ডেভি অ্যান্ড কিংসলে অ্যামিস, এলিজাবেথ জেনিংস অ্যান্ড কিংসলে অ্যামিস, অর ডিজে এনরাইট অ্যান্ড কিংসলে অ্যামিস। আচ্ছা, কিংসলে অ্যামিস কিন্তু একজন নভেলিস্ট। ওনার ওই যে লাকি জিম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ওটা একটা খুব ফেমাস নভেল। বাকি জন ওয়েন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, বোঝা গেছে? আচ্ছা, কোশ্চেনগুলো তোমরা ঠিকঠাক অ্যানালাইসিসগুলো বুঝতে পারছো তো? যদি বুঝতে পারছো তাহলে একটা লাইক করে দিও। যদি তোমাদের কোনো সাজেশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, বা তোমাদের যদি কোনো কিছু উত্তর একটু সংশয় মনে হয় তাও তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 53। হোয়াট ইজ আ ফেমিনাইন রাইম? ফেমিনাইন রাইমের সংজ্ঞাটা কি? দ্য রাইম প্যাটার্ন অফেন ইউজ বাই ওমেন পোয়েটস, or option B, an unstressed syllable at the end of a line, or option C, words with two or more rhyming syllable, or option D, a pause which follows an unstressed syllable. সঠিক উত্তর হবে ওয়ার্ডস উইথ টু অর মোর রাইমিং সিলেবল। যখন একটা সেন্টেন্সের মধ্যে দুটো বা তার থেকে বেশি যদি রাইমিং সিলেবল হয়, সরি কোনো একটি ওয়ার্ডের মধ্যে যদি দুটো বা তার দুটোর থেকে বেশি যদি রাইমিং সিলেবল থাকে তখন তাকে আমরা ফেমিনিন রাইম বলবো। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 54। হু রোড দ্য গ্রেট ট্রেডিশন? তো গ্রেট ট্রেডিশন কে লিখেছেন? একদম খুব সোজা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট এটা একটা ওয়ার্ডস, বলতে হবে। লিওনেল টার্লিং, হ্যারল্ড ব্লুম, রেমন্ড উইলিয়াম, অর অপশন ডি এফআর লেভিস। সঠিক উত্তর হয়ে যাবে এফআর লেভিস, অপশন ডি। কোশ্চেন নাম্বার 54। Name the critical theory which attempts to critique the traditional practice of privileging speech over writing. তো এটা কি বলেছে যে কোন থিওরি, কোন ক্রিটিক্যাল থিওরি যারা ওই খুব পুরনো দিন থেকে চলে আসা যে স্পিচ ইজ সুপিরিয়র দেন রাইটিং, এই যে কনসেপ্ট, এই যে থিওরিটা ছিল ওইটার এগেনস্টে ওটাকে ক্রিটিক করেছিল কারা? স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, নিউ ক্রিটিসিজম, আর অপশন ডি রাশিয়ান ফর্মালিজম। বলো, সঠিক উত্তর এটা হবে স্ট্রাকচারালিজম। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 56। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু? আমাদেরকে বলতে হবে এখানকার যে চারটে স্টেটমেন্টস রয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে সঠিক। দ্য কিং লেয়ার টেক্সট হ্যাজ অনলি ওয়ান কোয়ার্টো ভার্সন প্রায়ার টু দ্য ফার্স্ট ফোলিও ভার্সন। অপশন বি, শেক্সপিয়ার সিমস টু বরো দ্য সাবপ্লট অফ গ্লাউসেস্টার and his son from Ovid's Metamorphosis. বোঝা গেছে? King Lear is the longest of Shakespeare's play. The complete Oxford edition prints the quarto and folio text as two separated plays, the first as chronicle history, the second as tragedy. আচ্ছা, কিং লিয়ার কিন্তু শেক্সপিয়ারের লেখা সবচেয়ে বড় প্লে নয়, এটা তো ভুল। এটা হয়ে যাবে, এটা হচ্ছে হ্যামলেট ইজ দ্য লংগেস্ট প্লে। ওকে, আচ্ছা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 57। হুইচ অফ দ্য ফলোইং নভেল অফ ডেভিড ম্যালাউফ ইজ সেট এগেনস্ট ব্যাকড্রপ অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড? অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা ডেভিড ম্যালাউফের নভেলের নাম কি? রিমেম্বারিং ব্যাবিলন, দ্য কনভারসেশনস অ্যাট ক্রোলো ক্রিক, জোনো, অর অ্যান ইমাজিনারি লাইফ? The right answer will be option C, Juno. Okay, question number 58. Which match the Indian English novelist in list A? List A তে কয়েকজন ইন্ডিয়ান নভেলিস্টের নাম রয়েছে উইথ দেয়ার নভেলস ইন লিস্ট বি। লিস্ট বি তে কয়েকজন তাদের ওয়ার্কসগুলোর নাম। চলো ঠিক আছে, ম্যাচ করা যাক। অনুরাধা রয়, জিৎ থাইয়ালি, অরবিন্দ আদিগা, কুনাল বাসু। লাস্ট ম্যান ইন টাউন, দ্য মিনি দ্য মিনিয়েচারিস্ট, অ্যান অ্যাটলাস অফ ইম্পসিবল লঞ্জিং,
longing, the book of chocolate saints. ওকে, এই যে অরবিন্দ আদিগা, ইনি কিন্তু এনার লেখা দ্য লাস্ট ম্যান ইন টাউন, এটা টাউন নয়, এটা টাওয়ার হবে, দ্য লাস্ট ম্যান ইন টাওয়ার ইজ দ্য রাইট দ্য নেম অফ দ্য নভেল। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 59। ম্যাচ দ্য অথার ইন লিস্ট এ উইথ দ্য ওয়ার্ক ইন লিস্ট বি। লিস্ট এতে অথারের নাম দেওয়া রয়েছে এবং তার যে ওয়ার্কস ওটা লিস্ট বিতে রয়েছে। দেখা যাক, লিস্ট এ সোফোক্লিস, এসকাইলাস, ইউরিপিডিস অ্যান্ড সেনেকা, অ্যান্ড দেয়ার ওয়ার্কস সেভেন এগেনস্ট থিপস, হিপোলিটাস, ফিলোসিস্টিস or Phonesis? Sophocles wrote Hippolytus. A2. Sorry. Sophocles wrote Philocystis. Aeschylus wrote the Seven Against Thieves. Euripides wrote Hippolytus. Seneca wrote Phonesis. So option A is the right answer. Okay. Question number 60. Which among the following novels listed below does not deal with emergency in India? তো এমার্জেন্সি ইন ইন্ডিয়াকে নিয়ে লেখা নয় কোন নভেল? ওই ইন্দিরা গান্ধীর আমলে ওই এমার্জেন্সি হয়েছিল যেটা, তো সেই কনটেক্সটে লেখা কোন নভেলটা ওই কনটেক্সটে লেখা নয়। দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল, মিডনাইটস চিলড্রেন, জার্নি টু ইথাকা, আ ফাইন ব্যালেন্স। অ্যান্ড দ্য অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, জার্নি টু ইথাকা, অ্যান্ড ইট ইজ রিটেন বাই অনিতা দেসাই। Okay, option C is the right answer. Question number 61. Which character in Dryden's Absalom and Achitophel is identified with Charles II? চার্লস দ্য সেকেন্ডকে ড্রাইডেনের অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেলে চার্লস দ্য সেকেন্ডের সাথে কার মিল খুঁজে পাওয়া যায়? অ্যাবসোলম, ডেভিড, অ্যাকিটোফেল আর ব্রাজিলাই। তো আমরা চার্লস দ্য সেকেন্ডকে কার সাথে তুলনা করতে দেখেছি? অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেলে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ডেভিডের সাথে তুলনা করেছিলেন ড্রাইডেন। ওকে, কোশ্চেন নাম্বার 62. Which among the following statement is true? The Puritan government stopped the performance of plays in August 1641. Okay. The Puritan government stopped the performance of plays in September 1642. Okay. The Puritan government stopped the performance of plays in July 1640. The Puritan government stopped the performance of plays in March 1645. Okay. তো এটার অপশনগুলো থেকে যদি আমরা দেখি তাহলে বলতে চাইছে যে পিউরিটান গভর্নমেন্ট তখন রেস্টোরেশন এজে যে ফর 11 ইয়ার্সের জন্য যে ড্রামাকে পুরো বন্ধ করে দিয়েছিল, ওইটা কত সালে? 1642-তে সিভিল ওয়ার হয়েছিল। সেই সিভিল ওয়ারের পর থেকে ড্রামা টোটালি ব্যান হয়ে গেছিলো ইংল্যান্ড থেকে। সো বাকি তো 1641, 1640, 1645 আছে, ওই সব অপশন হবে না। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 63. Who said that the novel is a literary form of transcendental homelessness? Who said it? নভেলের সম্পর্কে কে এই মন্তব্য করেছেন? জর্জ লুকাস, মিখাইল বাখতিন, লুসিয়ান গোল্ডম্যান और সলমান রুশদি। বলো তুমি যদি জানো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জর্জ লুকাস। Okay, question number 64. Which figure of speech is identified as follows a deliberate inversion of the normal word order, especially for the sake of emphasis? তো মানেটা কি বলতে চাইছি, আমরা কোন ফিগার অফ স্পিচ ইউজ করি কোনো সেন্টেন্সে জোর দেওয়ার জন্য,
আর সেই সেন্টেন্সে জোর দেওয়ার জন্য আমরা কি করি, যে নর্মাল অর্ডার রয়েছে সেন্টেন্সে, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অর্ডারটা চেঞ্জ করে আমরা একটু ওটাকে ঘুরিয়ে বসাই। হুম, তো সেটাকে আমরা কি বলি, তোমরা কি জানো, মনে আছে ওটা? ইজ ইট হাইপারবেটন, হাইপ্যালেচ, হাইপারবোল অর হেন্ডাইটস? হাইপারবেটন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 65। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ অফ দ্য ফলোইং লাইন। নিচের এই লাইনটা থেকে আমাদেরকে ফিগার অফ স্পিচটা ঠিক করতে হবে। উই শেপড আওয়ার কালচার অ্যান্ড আওয়ার কালচার শেপড আস। ইয়েস, উই শেপড আওয়ার কালচার অ্যান্ড আওয়ার কালচার শেপড আস। তো আমরা এইটা যদি দেখি তাহলে কিন্তু বুঝতে পেরে যাব কি হবে। ইজ ইট হাইপারবেটন, ইজ ইট কায়াসমাস অর অ্যানাফোরা অর অ্যাসিন্ডেটন? এটার সঠিক উত্তর হবে কায়াসমাস। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কায়াসমাস কাকে বলে তার ডেফিনেশনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আমি কিন্তু বলবো না, তোমরা বলো। কোশ্চেন নাম্বার 66। There have been several descriptions of Indian writing in English. Match the author and critics in list A. অর্থাৎ লিস্ট এ তে কয়েকজন অথার বা তাদের কয়েকজন ক্রিটিক্সের নাম দেখতে পাবো উইথ দেয়ার কমেন্টস ইন লিস্ট বি, এবং লিস্ট বিতে তাদের দেওয়া কতগুলো কমেন্ট। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, হ্যাঁ, তোমরা পারলে তুলে রেখো এটা। লিস্ট এতে রয়েছে আরকে নারায়ণ, অপশন বি সালমান রুশদি, তাবিস খাইর, অপশন সি ফ্রেডরিক জেমসন, অপশন ডি। লিস্ট বিতে রয়েছে বাবু ফিকশনস, অপশন টু ন্যাশনাল অ্যালিগোরিজ, টোস্টেড ইংলিশ, চাটনিফিকেশন, চাটনিফিকেশন। ওকে, মনে রাখো। ওকে, যাচ্ছি। আর কে নারায়ণ ইনি কিন্তু টোস্টেড ইংলিশ বলে একটা কনসেপ্ট দিয়েছিলেন। টোস্টেড ইংলিশ মানে আমাদের এদিকে যে ইংরেজিটা প্রচলন আছে সেটাকে তিনি বলেছিলেন টোস্টেড ইংলিশ। সালমান রুশদি তো চাটনিফিকেশনের জন্য ফেমাস, চাটনিফিকেশন। ওকে, ফ্রেডরিক জেমসন এনার ন্যাশনাল অ্যালিগোরিজ, জাস্ট একটু তুলে রাখতে পারো। তাবিজ খায়ের ইনি বাবু ফিকশনের কথা বলেছেন। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 67। অ্যাকর্ডিং টু জিন বার্ডরিলার্ড, দ্য precession of simulacra is one of the following. আচ্ছা, জিন বার্ডরিলার্ডের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট রয়েছে, হাইপার রিয়ালিটি, সিমুলাক্রা। তো সেগুলোর সম্বন্ধে এখানে বলতে চাইছে যে মাইমেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়াল, representation that precedes and determines the real, misrepresentation of the mass produced image as real, parody of the real. সিমুলাক্রা বলতে দ্য রিপ্রেজেন্টেশন দ্যাট প্রিসিডস অ্যান্ড ডিটারমাইন্স দ্য রিয়াল। তো বলতে চাইছি যে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে যদি দেখি জিনিসটা, তাহলে সোশ্যাল মিডিয়ার সাথে যদি আমরা এটা মিল করে দেখি তাহলে দেখতে পাবো এই সিমুলাক্রাম যে কনসেপ্টটা খুব দারুণভাবে জড়িয়ে রয়েছে। সাধারণত আমরা দেখি কি যে অনেক সময় কিছু ছবি, কিছু ভিডিও এমনভাবে রিপ্রেজেন্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে, যেটা ফার বেটার দেন দ্য রিয়াল মনে হয়, তাই না? যে রিয়েলটাকেও ছাড়িয়ে যায়, এত সুন্দর লাগে দেখতে। তো হাইপার রিয়ালিটি যেটা বলছে, রিয়েলের থেকে হাইপার রিয়ালিটি, ওটা রিয়ালিটির থেকেও মাচ বেটার দেন রিয়ালিটি, হাইপার রিয়ালিটি। তো এরকম একটা কনসেপ্ট নিয়ে সিমুলাক্রাম এই কনসেপ্টগুলো রয়েছে, হাইপার রিয়ালিটির কনসেপ্ট রয়েছে, তোমরা তো জানো সকলে। তো এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 68। হু রোড দ্য ফেমাস লেটার্স ফ্রম টার্কি given a picturesque description of the life and manners in the Ottoman Empire? Lady Mary Orle Montagu, Lady Elizabeth Montagu, এলিজাবেথ জাস্টিস, এলিজাবেথ স্ট্রাউট। কার লেখা এটা? অপশন এ লেডি মেরি ওর্টলে মন্টেগু। এনার সাথে কিন্তু আলেকজান্ডার পোপের একটা বেশ ভালো, ভালো নয় ঠিক, ইন্টেলেকচুয়াল তর্কাতর্কি হতো ওই সময়, হ্যাঁ। ওই পোপ একটু মনে মনে লেডি মেরি ওর্টলে মন্টেগুকে পছন্দ করতেন, বাট ইনি তো তাকে এতটা পছন্দ করতেন না পোপের ওই বিদঘুটে চেহারার জন্য, তিনি তো একটু কুঁজো ছিলেন। তো এরকম একটা বেশ খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে লেডি মেরি ওর্টলে মন্টেগুর সাথে পোপের। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 69। ইন হুইচ ওয়ার্ড ডু উই ফাইন্ড দ্য ফলোয়িং সেন্টেন্স? কোন লেখাতে আমরা এই সেন্টেন্সটা দেখতে পাবো? ইট ইজ দ্য অনারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি দ্যাট
Its material are to be found in every subject which can interest the human mind. Is it from the study of poetry? Is it from lyrical ballads? Is it from biography or literaria? The hero as poet. What will be the right answer? It is taken from lyrical ballads. Option B is the right answer. Okay. Question number 70. Which of the following is not a campus novel? এটার মধ্যে কোনটা ক্যাম্পাস নভেল নয়? ওকে, লাকি জিম, ডিক্লাইন অ্যান্ড ফল, দ্য হিস্ট্রি ম্যান অর নাইস ওয়ার্ক? এটা সঠিক উত্তর হবে ডিক্লাইন অ্যান্ড ফল। ক্যাম্পাস নভেল কি তোমরা কেউ জানো? আচ্ছা, ক্যাম্পাস বলতে সাধারণত কি বোঝাচ্ছে? ক্যাম্পাস নভেল আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাস বলি, স্কুল ক্যাম্পাস বলে থাকি। তো এই যে এই ক্যাম্পাস নভেলগুলো কেমন হয় জানো তো? তাদের সেটিংটা কোনো ইংলিশ ডিপার্টমেন্ট বা কোনো ডিপার্টমেন্টের সেটিং, কোনো ইউনিভার্সিটির সেটিং, হ্যাঁ, এইরকম থাকে, এইরকম স্টোরি থাকে ওই নভেলের মধ্যে। তো ওইগুলোকে সাধারণত ক্যাম্পাস নভেল বলা হয়। এবং লাকি জিম তো একটা ফেমাস এক্সাম্পল ওখানকার ওই ক্যাম্পাস নভেলের। ওকে, তো অপশন বি কিন্তু হবে না, ডিক্লাইন অ্যান্ড ফল হবে না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 71। হুইচ অফ দ্য ফলোইং প্লে ইজ নট আ সিটি কমেডি? নট এ সিটি কমেডি। আচ্ছা, আমাদেরকে একটু কোশ্চেনে লক্ষ্য রাখতে হবে যে এই যে নট বলে কিছু উল্লেখ থাকে না, নট কোনটি নয়। আমাদের এটা অনেক সময় মিসজাজ হয়ে যায়, আমরা দেখতে পাই না, আমরা ছেড়ে দিই এটাকে, যার ফলে আমাদের প্রশ্ন অনেক সময় ভুল হয়ে যায়, ভুল অ্যাটেম্প্ট হয়ে যায়, আমরা জেনে উত্তর জানা থাকলেও ভুল করে ফেলি, তাই না? তো এটা একটু আমাদেরকে নজরে রাখতে হবে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 71। কোনটা সিটি কমেডি নয়? শুমেকারস হলিডে, আ ম্যাড ওয়ার্ল্ড বাই মাস্টার্স, দ্য চেস্ট মেড ইন চিপসাইট, আ ওম্যান কিল্ড উইথ কাইন্ডনেস? অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, এ ওম্যান কিল্ড উইথ কাইন্ডনেস। এটা সিটি কমেডি নয়। কোশ্চেন নাম্বার 72। হুইচ অথর সেড, I want to produce a feminine equivalent of the current musical masculine realism? Is it Dorothy Richardson, Annias Nin, Simone de Beauvoir, or option D Virginia Woolf? তো আমাদেরকে এটা বলতে হবে, তো সেটা অথার কি বলেছেন? অথার বলেছেন যে আই ওয়ান্ট টু প্রডিউস এ ফেমিনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য কারেন্ট মাস্কুলিন রিয়েলিজম। মানে তিনি হয়তো বলতে চাইছেন যে বর্তমান যে পুরুষতান্ত্রিক যে সমাজ চলছে তার তার সমতুল্য একটা ফেমিনিন ক্যারেক্টার, অর্থাৎ নারী চরিত্র তৈরি করব, যারা যে হবে ওই পিতৃতান্ত্রিক সমাজের সমসাময়িক, সমান ক্ষমতা এর মধ্যেও থাকবে, এইরকম একটা চরিত্র আমি তৈরি করব। কে বলেছেন এটা? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ডরোথি রিচার্ডসন। ডরোথি রিচার্ডসন। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 73। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফিলোজোফার্স ডিড নট ইনফ্লুয়েন্স ব্লেক? চারজন ফিলোজোফারের নাম আমরা দেখব। ইমানুয়েল সুইডেনবোর্গ, সেন্ট অগাস্টিন, প্যারাক্লিসাস, জেকব বোহেম। এনাদের মধ্যে কারা ব্লেককে ইনফ্লুয়েন্স করেননি? অর্থাৎ অর্থাৎ ব্লেক এনাদের মধ্যে কার থেকে ইনফ্লুয়েন্সড হননি? আচ্ছা, এটার অপশন বি সেন্ট অগাস্টিন সঠিক উত্তর হবে। অর্থাৎ সেন্ট অগাস্টিন কিন্তু সেন্ট অগাস্টিনের কাছ থেকে তিনি ইনফ্লুয়েন্সড হননি। বাকি ইমানুয়েল সুইডেনবোর্গ, প্যারাক্লিয়াসেস বা জেকব বোহেম, এনাদের কাছ থেকে কিন্তু পোপ ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। আচ্ছা, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 74। হুইচ ওয়ান দ্য হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডিপ ইকোলজি? এগুলোর মধ্যে কোনটার ডিপ ইকোলজির প্রিন্সিপাল নয়? এঙ্গেজ ইন স্পেসিফিক এনভায়রনমেন্টাল ইস্যুস অফ পপুলেশন, pollution, conservation, etc. in the protection of human interest. Option B, maintaining ecological and cultural diversity. Okay. Option C, human beings as ecological self and believer of biocentric egalitarianism. Or option D, deeply impassioned and ethical engagement of the scientist with nature. তো এটার মধ্যে কোনটা ডিপ ইকোলজির প্রিন্সিপাল নয়? অপশন এ, engage in specific environment issues of pollution, conservation, in the protection of human interest, এটা নয়, এটা মেন প্রিন্সিপাল নয়। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 75। হু রোড দ্য প্র্যাকটিস অফ এভরিডে লাইফ?
মাইকেল পিচেক্স, মিশেল ডি সার্টু, আচ্ছা এটা সার্টু না সার্টু, আর মিশেল ফুকো, মিশেল গিরক্স, কোনটা সঠিক উত্তর হবে? দ্য প্র্যাকটিস অফ এভরিডে লাইফ, ইট ইজ রিটেন বাই মিশেল ডি সার্টিউ। ওকে, এটা কার্টিউ বলে হয় না, এটা সার্টিউ উচ্চারণ হবে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 76। হু রোট দ্য প্রিন্সিপালস অফ জিওলজি? ওয়াও, ওয়ান অফ দ্য মোস্ট important works in Victorian era. আচ্ছা, who wrote the Principles of Geology which had a significant influence on the literature of Victorian period? তো বলতে হবে প্রিন্সিপালস অফ জিওলজি কার লেখা, যেটা ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচারকে খুব প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স করেছিল। ফ্রান্সিস গ্যালটন, চার্লস লাইল, জন কেবল or চার্লস ডারউইন? চার্লস লাইল will be the right answer, so option B is the right answer. চার্লস লাইলের লেখা দ্য প্রিন্সিপালস অফ জিওলজি। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 77। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস বাই অমিতাভ ঘোষ ইজ আ নভেল? তো এখানে চারটে ওয়ার্কস রয়েছে অমিতাভ ঘোষের, যেটার মধ্যে কোনটা নভেল আমাদেরকে বলতে হবে। ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড, কাউন্টডাউন, দ্য সার্কেল অফ রিজন, দ্য ইমাম অ্যান্ড দ্য ইন্ডিয়ান? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য সার্কেল অফ রিজন। আর এটা তো ফার্স্ট নভেল, অমিতাভ ঘোষের লেখা ফার্স্ট নভেল এটা, দ্য সার্কেল অফ রিজন। কোশ্চেন নাম্বার 78। What, according to Aristotle in Poetics, is the first and foremost quality to be expected in the protagonist's tragedy? তো অ্যারিস্টটলের পোয়েটিক্স যদি আমরা পড়ি তাহলে ওখানে প্রোটাগনিস্ট যে থাকবে ওর ট্র্যাজেডির জন্য, ট্র্যাজেডি হতে গেলে, তার ট্র্যাজিক ফল হতে গেলে প্রথম এবং মোস্ট গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোয়ালিটিটা থাকতে হবে, যার ফলে ওই প্রোটাগনিস্টের ট্র্যাজেডিটা ঘটবে, ওইটা আমাদেরকে বলতে হবে। That he must obey the gods, he must be great, he must be good, he must be heroic. What will be the right answer? He must be good, তাকে অবশ্যই ভালো হতে হবে। ওকে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 79। Given below are four statements, two of which are false. এর মধ্যে দুটো ভুল, বাকি আমাদেরকে সঠিক যে কোনো দুটো চুজ করতে হবে। Freud and Jung are both essentialist in framing their theories of psychoanalysis. ফ্রয়েড এবং ইয়ং এরা দুজনেই সাইকো অ্যানালিসিস যে থিওরি, এটা প্রাথমিক মানে প্রথমের দিকের যে সাইকো অ্যানালিসিসের থিওরি ছিল, এটা এরা 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 দুজনই প্রথমে এই কনসেপ্টটা তৈরি করেছিলেন। বোথ ফ্রয়েড অ্যান্ড ইয়ং ওয়ার কনসার্নড উইথ দ্য কালেকটিভ আনকনসাস। এই যে কালেকটিভ আনকনসাসের যে কনসেপ্টটা, এটা ফ্রয়েড এবং ইয়ং দুজনই এটার ব্যাপারে বলেছিলেন। অপশন টুতে এটা বলছে। অপশন থ্রি, লাকা ওয়াজ ইনডেপ্টেড টু জিউং in developing his psychoanalytic formulation. লাকা জুংয়ের কাছে ইনডেপথ ছিলেন তার সাইকোঅ্যানালিটিক ফর্মুলেশন, তার যে সাইকোঅ্যানালিসিস থিওরি তিনি তৈরি করেছিলেন তার কাছে, তার জন্য। তো এখানে অপশন থ্রি বলতে চাইছে যে জ্যাক লাকা তিনি অনেকটা জুংয়ের কাছে কৃতিত্ব মানে কৃতিত্ব ছিলেন, তাই তো, তাই ইনডেপ্টেড ছিলেন, অর্থাৎ তিনি তার কাছে ইনডেপথ ছিলেন তার সাইকোঅ্যানালিটিক ওই থিওরির তৈরির জন্য। আর অপশন ফোর, লাকানিয়ান সাইকোঅ্যানালিটিক থিওরি ইজ পোস্ট স্ট্রাকচারালিস্ট ইন ইটস ওরিয়েন্টেশন। তো যে লাকানিয়ান সাইকোঅ্যানালিসিস ছিল সেটা একটা অনেকটা পোস্ট স্ট্রাকচারিস্ট থিমে তৈরি। আচ্ছা, এটা অপশন টু আর অপশন থ্রি এই দুটো হয়ে যাবে ভুল, অর্থাৎ এখানে কি বলেছে যে এর মধ্যে দুটো ভুল কোনটা, ওই দুটো ভুলকে আমাদেরকে খুঁজতে হবে। এই দুটো কিন্তু ভুল। এই কালেকটিভ আনকনসিয়াসনেসের কনসেপ্টটা, এটা কার্ল ইয়ং যুক্ত ছিলেন, কিন্তু এটা রিডার রেসপন্স থিওরির সাথে অনেকটাই যুক্ত। এটা ওখানকার একটা বেশ কানেক্টেড টার্ম, কালেকটিভ আনকনসিয়াসনেস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 80। হুইচ নভেল বাই উইলিয়াম ফকনার ডিলস উইথ দ্য হিস্ট্রি অফ স্টুপেন্স 100? উইলিয়াম ফকনারের লেখা কোন নভেলে আমরা স্টুপেন 100-এর একটা হিস্ট্রি আছে, ওইটা আমরা দেখতে পাবো। অ্যাজ আই লে ডাইং, লাইট ইন অগাস্ট,
দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি অ্যান্ড অ্যাবসোলাম অ্যান্ড অ্যাবসোলাম। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাবসোলাম অ্যান্ড অ্যাবসোলাম। Question number 81. The statement that imagination dissolves, differentiates, and dissipates in order to recreate. Famous line. Related to which thing? The statement that, আচ্ছা, ইমাজিনেশনের সম্পর্কে বলতে গিয়ে এই লাইনটা কে বলেছেন? যে dissolve, differences, dissipates in order to recreate. ওয়ার্ডসওয়ার্থস থিওরি অফ ইমাজিনেশন, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তার থিওরি অফ ইমাজিনেশনে এই ইমাজিনেশনের সম্পর্কে এইটা বলেছেন। সেলিস থিওরি অফ ইমাজিনেশন, কোলরিজেস থিওরি অফ ইমাজিনেশন, আর ব্লেকস থিওরি অফ ইমাজিনেশন। ইমাজিনেশনের সম্পর্কে উপরে এই লাইনটা কার লেখাতে আমরা পাবো? এটা পাবো বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে, কোলরিজ। তিনি তার যে থিওরি অফ প্রাইমারি ইমাজিনেশন এবং সেকেন্ডারি ইমাজিনেশনের কনসেপ্ট দিয়েছেন, সেইখানে তিনি ইমাজিনেশন সম্পর্কে এই লাইনটা বলেছেন, ইট ডিজলভস, ডিফারেন্সেস, ডিসিপেটস ইন অর্ডার টু রিক্রিয়েট। ওকে, ঠিক আছে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 82. হুইচ অফ জোসেফ কনরাডস নভেল ডিলস উইথ দ্য political conflict over a silver mine in a South American country? জোসেফ কনরাডের কোন নভেলে সাউথ আমেরিকার যে সিলভার মাইন রয়েছে ওখানকার একটা কনফ্লিক্ট, অর্থাৎ ওখানকার কনফ্লিক্টের থিম নিয়ে, পলিটিক্যাল কনফ্লিক্ট নিয়ে কোন নভেলটা লেখা? লর্ড জিম, অ্যালমেয়ার্স ফলি, নস্ট্রোমো, দ্য নিগার অফ নার্সিসাস। হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? The right answer will be option C, Nostromo. Okay, যাচ্ছি কোশ্চেন নাম্বার 83. Which among the following list of Henry James's fictional work is considered to be a ghost story? হেনরি জেমসের কোন ফিকশনাল ওয়ার্কে আমরা একটা ঘোস্ট স্টোরি নিয়ে দেখতে পাবো? বলো কোনটা হবে সঠিক উত্তর? দ্য ট্রান অফ দ্য স্ক্রু, দ্য বোস্টোনিয়ান্স, হোয়াট মেইজি নিউ, অর দ্য গোল্ডেন বাউল। দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য টার্ন অফ দ্য স্ক্রু। ওকে, আচ্ছা, আমি এবার থেকে প্রশ্নগুলোকে একটু তাড়াতাড়ি টানার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 84. হু ট্রান্সলেটেড গিরিশ কার্নাডস ইয়াদি অরিজিনাল রিটেন ইন কানাডা ইন্টু ইংলিশ? তো গিরিশ কার্নাডের যে ইয়ায়াতি তিনি যে লিখেছিলেন, যেটা প্রকৃতপক্ষে কানাডাতে লেখা, সেটা ইংলিশে কে ট্রান্সলেট করেছিলেন? বিবি কারনাথ, ইউ আর অনন্তমূর্তি, এ কে রামানুজন, অর গিরিশ কার্নাড? Its right answer will be option D, Girish Karnad. He himself translated it into English. Okay. Now, question number 85. Who wrote the following? The languages of the age is never the languages of poetry. Who said it? Is it option A, William Wordsworth, option B, St. S.T. Coleridge, option C, Thomas Gray, or option B, P.B. Shelley? The right answer will be option C, Thomas Gray. Okay. Question number 86. Who can be credited with the observation that even Homer sometimes nods? Okay, even Homer sometimes nods. It's a most often quoted proverb in English that if you somewhere heard about that, then it seems that even an expert can make mistake. ওকে, তো যে অনেক বিদ্বানেরও ভুল হয়, কথাটার মানে এরকম যে বিদ্বানদেরও ভুল হয়। তো এইটার মানেটা এরকম যে ইভেন হোমার সামটাইমস নটস। তো হোমারকে তো আমরা বলতে পারি যে একজন হোমার তো একজন পণ্ডিত লোক ছিলেন ক্লাসিক্যাল লিটারেচারের। তো যে তারও অনেক সময় ভুল হয়। তো এইরকম একটা কনসেপ্ট, এটা কার দেওয়া? খুব দারুণ একটা প্রশ্ন। হোরেসের দেওয়া। ওকে, হোরেসেস আর্ট পোয়েটিকা, ফেমাস একটা ওয়ার্কস, যেখানে তিনি এরকম কথা বলেছেন। ওকে, কোশ্চেন নাম্বার 87. Given below an assertion and reason. আচ্ছা, দেখে নি অ্যাসারশনটা কি রয়েছে। Longinus's theory of genius is an anticipation of the romantic notion of the poet. রিজনটা কি বলেছে? It privileges erratic genius over flawless and implacable mediocrity. ওকে, জাস্ট জেনে রেখো যেটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, যেটার অ্যাসারশনটাও ঠিক এবং রিজনটাও ঠিক এবং দুটোই সঠিক এক্সপ্লেনেশন। কোশ্চেন নাম্বার 88.
দ্য ফিমেল ইউনাক ইজ রিটেন বাই হোম? জুডিথ বাটলার, হ্যানা আর্ডেন্ট, সিমন দি বিফোর আর জেরেমাইন গ্রিয়ার? এটা সঠিক উত্তর হবে জেরেমাইন গ্রিয়ার, অপশন ডি। ওকে, কোশ্চেন নাম্বার 89. Who wrote the following? The parts of composition may be poetical. Without the composition is a whole being a poem. William Wordsworth, S.T. Coleridge, P.B. Shelley or William Wordsworth? The option C will be right answer. অর্থাৎ পিবি সেলি এই লাইনটি বলেছিলেন, এটা পিবি সেলির লেখা একটা লাইন। কোশ্চেন নাম্বার 90, আমরা 90 নম্বর প্রশ্নে আছি এখন। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে। তোমরা এটা পারলে একটু স্পিড নিয়ে বাড়িয়ে দেখে নিতে পারো। আর যেহেতু কিছু ফ্যাকচুয়াল প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর সোজাসুজি যেটা না জানলেই নয়, ওগুলোকে ডিরেক্ট মার্ক করে দিয়েছি। আর যেগুলো মনে হয়েছে ওগুলোর ডিসক্রিপশন দেওয়া তোমাদের দরকার, ওগুলোকে ডিসক্রাইব করে বলেছি। তো ঠিক আছে, চলো চলে যাচ্ছি প্রশ্ন নম্বর 90। টু বার্ন অলওয়েজ উইথ দিস হার্ট জেম লাইক ফ্লেম, টু মেনটেন দিস এস্টেসিস সাচ এ লাইফ ইন ফর্ম হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস? এই লাইনটা কোথা থেকে নেওয়া? মরিস দ্য এপিকিউরিয়ান, দ্য রেনেসাস, মডার্ন পেইন্টার্স or unto the last? The right answer will be the Renaissance. ওয়াল্টার প্যাটার্নের লেখা দ্য রেনেসাস থেকে নেওয়া এটা। কোশ্চেন নাম্বার 91. Identify the patron to whom the largest number of Horace's odes are addressed. হোরেসের যে ওডটা রয়েছে কাকে সবচেয়ে বেশিবার অ্যাড্রেস করা হয়েছিল? ভার্জিল, অগাস্টাস, মাইসিনাস or Philo? Option C, Maecenas is the right answer. Question number 92. In which book of Aeneid does Aeneas organize the funeral games organized for the anniversary of Anchises' death? তো ইনিডের কোন কোন বইতে, কোন বুকে ফিউনারাল গেমস অর্গানাইজড ফর দ্য অ্যানিভার্সারি অফ অ্যানসিয়াসেস ডেথ, অর্থাৎ অ্যানসিয়াসের ডেথের যে ডেথ অ্যানিভার্সারি হয়েছিল সেইটাতে একটা ফিউনারাল গেমসের অর্গানাইজ করা হয়েছিল, ইনাস অর্গানাইজ করেছিল। সেটা কোন কোন বুকে? বুক 4, বুক 6, বুক 5 আর বুক 2? অপশন বি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুক 5-এ অর্গানাইজ করা হয়েছিল। হুইচ অ্যামং দ্য ফলোয়িং অথার্স রোড দ্য প্লে বেকেট? বেকেট, হু ইজ দ্য অথার অফ দ্য প্লে বেকেট? রবার্ট ব্রাউনিং, অস্কার ওয়াইল্ড, চার্লস সুইনবার্ন, আলফ্রেড টেনিসন? Robert Browning is the right answer. Robert Browning wrote Beckett, Sordello, Pippa Passes. All those are plays. Okay, remember it. Question number 94. The theory that an act of poetic creation implies a misreading of an earlier poet was developed by? তো বলছে কি যে এখানে এমন একটা থিওরির কথা বলা রয়েছে যে থিওরিতে বলছে কি যে আ পোয়েটিক ক্রিয়েশন ইমপ্লাইজ এ মিসরিডিং অফ অ্যান আর্লিয়ার পোয়েট ওয়াজ ডেভেলপ। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, হ্যারল্ড ব্লুম, দ্য ম্যাপ অফ মিসরিডিং। ম্যাপ অফ মিসরিডিং বলে একটা মিসরিডিং বুক, হ্যারল্ড ব্লুমের লেখা একটা বই রয়েছে যেখানে তিনি এই কথাটি বলেছেন। ওকে, কোশ্চেন নাম্বার 95 চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 95-এ, ফ্রম হুইচ ওয়ার্ক অফ টমাস কার্লাইল ডাজ এমিজ আব্রামস টেক দ্য টাইটেল অফ হিজ বুক ন্যাচারাল সুপারন্যাচারালিজম? টমাস কার্লাইলের কোন লেখা থেকে এমএইচ আব্রাহামস তার ন্যাচারাল সুপারন্যাচারালিজম যে বইটা রয়েছে তার টাইটেলটা নিয়েছিলেন? সার্টোরি স্যাটার্স, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, অন হিরোজ অ্যান্ড হিরোজ ওয়ারশিপ, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, সার্টোরি স্যাটার্স। 96. উইথ হুইচ আর্টিস্টিক মুভমেন্ট ইজ এজরা পাউন্ড মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ? এজরা পাউন্ড কোন মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন? একদম সোজা কথায়, ইজ ইট সুরিয়ালিজম, ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম অর ইমাজিজম? অপশন ডি, ইমাজিজম। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে একটু এটার কমেন্ট করে জানাও, ইমাজিজম যে ইমাজিস্ট পোয়েট যারা ছিল তারা কোন ধরনের ট্রেন্ডটাকে ফলো করেছিল, জানাবে মাস্ট। কোশ্চেন নাম্বার 97. চুজ দ্য অপশনস দ্যাট ম্যাচেস কারেক্টলি
উইথ দ্য অথর ইন লিস্ট এ অ্যান্ড দেয়ার ওয়ার্কস। তো লিস্ট এতে কিছুগুলো অথরের নাম, কিছুজন অথরের নাম দেওয়া রয়েছে এবং লিস্ট বিতে তাদের ওয়ার্কসগুলো। চলো দেখা যাক। জর্জিও ভাসারি, অপশন বি কিং জেমস দ্য ফার্স্ট, দান্তে অ্যান্ড ইরাসমাস। লিস্ট বিতে কি রয়েছে? ডেমোলজি, ভিটানোভা, হ্যান্ডবুক অফ ক্রিশ্চিয়ান নাইট, দ্য লাইভস অফ দ্য মোস্ট এক্সেলেন্ট পেইন্টার্স অ্যান্ড স্কাল্পটার্স অ্যান্ড আর্কিটেক্টস। এই জর্জিও ভাসারি ইনি কিন্তু এই লেখাটার সাথে যুক্ত। এছাড়া ভিটানোভা, এটা ডান্টের লেখা। সো অপশন সি টু A4, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 98। হু কয়েন্ড দ্য টার্ম দ্য ইমপ্লাইড রিডার? ইমপ্লাইড রিডার এই টার্মটা কার কয়েন করা? ওকে, ইমপ্লাইড অথর এইটা কার কয়েন করা? ডেভিড লাবক, ডেভিড লজ, এফার লেভিস অর ওয়েন বুথ? The right answer will be ওয়েন সি বুথ, implied author. Okay, question number 99. Which among the following is not a kitchen sink play? এটার মধ্যে কোনটা কিচেন সিঙ্ক প্লে নয়? বেডরুম ফার্স, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, টেস্ট অফ হানি or roots? What will be the right answer? The option A will be the right answer. অ্যালান অ্যাকবোনের লেখা বেডরুম ফার্স, এটা কিন্তু কিচেন সিঙ্ক ড্রামা নয়। আচ্ছা, আমরা একদম শেষ প্রশ্নে রয়েছি আজকে। আর তোমাদেরকে যদি এই সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবও করে দিও। আর সঙ্গে থেকো, বাকি সেটের প্রিভিয়াস বাকি যে ভিডিওগুলো রয়েছে ওগুলো আমরা ধীরে ধীরে আপলোড করব। আর প্লেলিস্টে হয়তো এখন 4 থেকে 5টা ভিডিও পাবে যেগুলো প্রিভিয়াস ইয়ারের আলোচনা নিয়ে। বা আবার এটাও হতে পারে যে তোমরা হয়তো যখন এটা দেখছো তখন হয়তো পুরো প্লেলিস্টটা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে। তো যদি তোমরা এটা দেখো তাহলে প্লেলিস্টটা চেক করে নিতে পারো, এখানে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যেখানে আমি সমস্ত ডব্লিউবি সেটের প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো আলোচনা করে রাখবো। ওকে, ঠিক আছে, যাচ্ছি কোশ্চেন নম্বর একদম শেষ প্রশ্নে আজকে। ডিড নট গ্রেট জুলিয়াস ব্লিড ফর জাস্টিস সেক? হু সেড দিস ওয়ার্ড? হু সেড দিস ওয়ার্ড? তো এই যে লাইনটা, ডিড নট গ্রেট জুলিয়াস ব্লিড ফর জাস্টিস সেক, এই কথাটা কে বলেছিলেন? কাসিয়াস, মার্ক অ্যান্টনি, ব্রুটাস অর অক্টাভিয়াস? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি, ব্রুটাস। ব্রুটাস বলেছিলেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। আমরা এখানে টোটাল 100খানা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। বাকি তোমরা এই যেগুলো আজকে আমরা আলোচনা করলাম এগুলো আন্ডারলাইন করে নিতে পারো, পারলে 1-2বার এটাকে রিভাইজ করে নাও। কিছু অথার যদি তোমাদের মনে হয় ওগুলো থেকে তোমরা গুগল করে দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা।